আজকে 23শে ডিসেম্বর 2022 রয়েছি রায়গঞ্জে। তো গতকাল নানা রকম অসুবিধার কারণে আমরা শিলিগুড়ি না গিয়ে রায়গঞ্জেই রয়ে গেছিলাম। এখন সকালবেলায় বেরোচ্ছি। রায়গঞ্জে যে হোটেলটায় রয়েছি, হোটেল ইম্পিরিয়াল, একেবারে হাইওয়ের ধারেই, খুবই কনভিনিয়েন্ট হোটেল। 900 টাকা ভাড়া নিয়েছে আমাদের। এদের আবার গিজার হলে 200 টাকা বেশি, না হলে 700 টাকার রুম। এই আমাদের রুম, ডাবল বেড, মোটামুটি এক রাত থাকার জন্য যা যা প্রয়োজনীয় সবই রয়েছে। এই ওয়াশরুম। এই হচ্ছে সকাল 7:15টায় রায়গঞ্জের অবস্থা। এই হোটেল ইম্পিরিয়াল থেকে বেরোচ্ছি এখন আমরা। যে বলছিলাম স্যাডেল ব্যাগের একটা সমস্যা হয়েছে আমাদের। সমস্যাটা হচ্ছে এই স্যাডেল ব্যাগটা ছিল আমাদের অ্যাভেঞ্জারের সাথে অ্যাডজাস্টেড। এখন সেটাকে নতুন রয়্যাল এনফিল্ড হান্টারে লাগাতে গিয়ে সাইলেন্সারে টাচ হয়ে গেছিল। আর হান্টার যেহেতু অনেক বেশি পাওয়ারফুল বাইক, সাইলেন্সার তো প্রচন্ড গরম হয়। কালকে দেখি আমাদের স্যাডেল ব্যাগের কাভার পুড়ে গেছে। ব্যাগের ভেতরের জিনিসপত্র, জামা কাপড় সব প্লাস্টিকে রাখা ছিল। তা কি ভাগ্যি সেগুলো পড়েনি, কিন্তু প্লাস্টিক সব গলে গিয়ে চিটকে চিটকে গেছে। আর একটু হলেই সব বর্ষ নষ্ট হয়ে যেত। সেজন্য আজকে অনেক অ্যাডজাস্ট করে স্যাডেল ব্যাগ আর সাইলেন্সারের মধ্যে গ্যাপ রেখে লাগাতে হলো। এই 2022-এ আমাদের বেড়ানোর পেছনে নানা রকমের শনি লেগেছে। মানে যতভাবে পারা যায় আমাদের বেড়ানোকে ডিসকারেজ করার চেষ্টা করা হচ্ছে, আর আমরা সেগুলো ওভারকাম করার চেষ্টা করে চলেছি। আজকে আলিপুরদুয়ার অবধি পৌঁছানোর ইচ্ছে, দমনপুর অ্যাকচুয়ালি। রায়গঞ্জের ওই গোল চকটা ছেড়ে এগিয়ে চলেছি। তবে কি মুন্ডু মাথা ভিডিও হচ্ছে আমি কিছুই জানি না, কারণ কুয়াশার চোটে প্রায় কিছুই দেখা যাচ্ছে না। যাই হোক, আরেকটু এগিয়ে আমরা কুলিক নদী পেরোবো, আর তারপরেই আসবে কুলিক বার্ড স্যাংচুয়ারি। আমরা যে কোন অন্ধকার সুড়ঙ্গের গহ্বরে ঢুকে চলেছি নিজেই কিছু বুঝতে পারছি না, তো অন্যকে কি দেখাবো ভিডিওতে। যাই হোক, মনে হচ্ছে এবার উঠে পড়েছি কুলিক নদীর ব্রিজে। এই যে কুলিক নদী, এইবারে ডান হাতে আসবে কুলিক বার্ড স্যাংচুয়ারির গেট, আর বাঁদিকে গভর্নমেন্টের কুলিক ট্যুরিস্ট লজ। কুলিকের ট্যুরিস্ট লজের ভাড়া এখন এত বাড়িয়ে দিয়েছে যে আমরা গতকাল এসে আর ওখানে থাকার কোনো অ্যাটেম্পটই নিইনি, সোজা আমাদের চেনা হোটেলটায় চলে গেছিলাম। এই যে বাঁ পাশে এখন ট্যুরিস্ট লজটা, কুয়াশার আবছায়া পুরো ভূত বাংলোর মতো দেখতে লাগছে। রাস্তাঘাটের ভিজিবিলিটি খুব খারাপ, খুব সাবধানে তাই গাড়ি চালাতে হচ্ছে। উল্টো দিক থেকে গাড়ি এলে তাও যেহেতু তারা হেডলাইট জ্বালিয়ে চলছে একটু কিছু বোঝা যাচ্ছে। অবশ্য ফোরকাস্ট ছিলই যে এই সময়টা উত্তরবঙ্গে এরকম ঘন কুয়াশা থাকবে। বন দপ্তর থেকেও সতর্কতা জারি করা হয়েছিল যে এই কুয়াশায় বন্য প্রাণীরা সব বিভ্রান্ত হয়ে রাস্তায় চলে আসতে পারে। আমরাই বিভ্রান্ত হয়ে যাচ্ছি, বন্য প্রাণীদের আর কি দোষ। রায়গঞ্জের এই যে ফ্লাইওভারটা তৈরি হচ্ছে তো হচ্ছেই, বছর বছর ধরে হচ্ছে। এটা তৈরি হয়ে গেলে শিলিগুড়ি যাওয়ার সময় আরেকটু কমবে। আর আগে যে আমরা রায়গঞ্জ থেকে আরেকটু এগিয়ে বেঙ্গল টু বেঙ্গল রাস্তাটা নিয়ে নিতাম ডালখোলার জ্যাম এড়াতে, ওই বোতল বাড়ির মোড় দিয়ে ঢুকতো, তারপরে ইসলামপুরের খানিক আগে আগে ধানতলা দিয়ে বেরোতো, সেই রাস্তাটা এখন আর নেওয়ার দরকার নেই, কারণ ডালখোলার রাস্তা তৈরি হয়ে গেছে। তো অবশেষে আমরা এসে উঠলাম মেন হাইওয়েতে। মেন হাইওয়ের হচ্ছে এই দশা। জয় যে কি করে গাড়ি চালাচ্ছে আমার কোনো ধারণা নেই। সত্যি এখন যদি কোনোভাবে সামনে একটা কুকুর, বেড়াল, গরু, ছাগল, এমনকি মানুষ এসে পড়ে, কি করে সামলানো যাবে জানি না। ডালখোলা আর 27 কিলোমিটার দেখাচ্ছে। তো যাই হোক, এই যে হাইওয়ে, যেখানে জয় কখনো 110-এর নিচে গাড়ি চালায় না, আজকে স্পিড বেঁধে রেখেছে 60-এ। ডালখোলা 14 কিলোমিটার, শিলিগুড়ি 144। ক্যামেরায় ছবি তুলছি বটে, তবে ক্যামেরা দিয়ে আমার জল টোপাচ্ছে, পুরো ভিজে গেছে। তবু তারই মধ্যে সকালে রায়গঞ্জ থেকে যখন রওনা হয়েছিলাম যে অবস্থা ছিল, তার চেয়ে এখন বেটার অবস্থা। ডালখোলা বাইপাসে উঠে পড়েছি আমরা, বাজছে এখন সকাল 8টা। এই বাইপাসের রাস্তা এখন পুরোটাই চালু হয়ে গেছে, খুব সুন্দর। আগে যে ডালখোলার বিচ্ছিরি জ্যামটা হতো সেটাকে খুব সহজেই এড়ানো যায়। বাইপাস শেষ করে আবার মেন রোডে এসে উঠেছি। সামনে আর 1 কিলোমিটারে আসছে পূর্ণিয়ার মোড়। যে মোড়ের মাথাটা এসে গেছে, এই জায়গায় রাস্তাটা একটু ভাঙা টাঙা থাকে, তো এখান থেকে আমরা ঘুরে যাব ডান দিকে, আর বাঁ দিকে চলে যাচ্ছে পূর্ণিয়া বিহারের রাস্তা।
ডালখোলা পার করার পর আমরা হাত পা জমে যাচ্ছিল ঠান্ডায়, তারপরে ভিজে যাচ্ছে এই কুয়াশায়। দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে একটু চা খেতে, তার চায়ের সাথে তাও খেয়ে নিলাম, মানে গরম গরম পুরি ভাজছিল এই দোকানে। সেই পুরি সবজি খেয়ে এই ভুকুটা এসে খুব ল্যাজ নাড়ালো, গায়ে ধাক্কা দিল, তাকে একটু বিস্কুট খাইয়ে এইবারে আমরা আবার রওনা দেব। ওই যে চা খাওয়ার জায়গাটা দাঁড়িয়েছিলাম, তারপরে আরো কিছু দূর এগিয়ে এসেছি কিষানগঞ্জের দিকে। তো এই জায়গাটা হচ্ছে কানকি। এখানে এখন মনে হচ্ছে একটা ওই সাপ্তাহিক হাট বাজার জাতীয় কিছু বসেছে। ফুলকপির সাইজ সব দেখার মতো, বিরাট বড় বড় ফুলকপি। এই নাকা চেকিং এর পয়েন্টটা গেল, মানে আমরা একটুক্ষণের জন্য ওয়েস্ট বেঙ্গল থেকে বিহার ঢুকে পড়লাম। সামনে একটা ঝাপসা বোর্ড দেখা যাচ্ছে, বেশ ঠাহর করে পড়তে হবে। কিষানগঞ্জ 1 কিলোমিটার, শিলিগুড়ি 117, ইসলামপুর 30, দার্জিলিং 174। আমাদের বাঁদিকে এখন বীর কুয়ার সিং বাসপড়াও। কিষানগঞ্জ ঢুকে পড়েছি, বাজছে ঠিক সকাল 9:15। ছোটবেলায় যখন ট্রেনে করে নর্থ বেঙ্গল যেতাম, কিষানগঞ্জ এলে বেশ মজা লাগতো। সবকিছু বাংলায় লেখা, এটা কেমন হিন্দিতে, মানে টুক করে বিহারে ঢুকেই আবার বেরিয়ে আসে। সেই রেল স্টেশন এখন আমাদের বাঁই। এই মালগাড়ির গার্ডের কেবিন জিনিসটার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে। এটা দেখলেই আমাদের এক বন্ধু, মানে ভাই আছে, তার কথা মনে পড়ে। ওই চাকরিটা করে, তো বেশিরভাগ লোকে হয়তো এনজয় করবে না, কিন্তু ওই কাজটা খুব এনজয় করে। কিষানগঞ্জের ওই রেলওয়ে চত্বর পেরোনোর পরেই কিন্তু আমরা আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়েছি। আর এখন আমাদের বাঁ দিক দিয়ে অনেকক্ষণ টানা রেল লাইনটা চলবে। বলতে বলতেই রাস্তার একদম গায়ে লাগোয়া চলে এসছে পাঞ্জিপাড়া স্টেশন। আমরা কিষানগঞ্জ ছাড়ি, কিষানগঞ্জ কেন, গাইশাল পেরিয়ে ধানতলা পেরিয়ে এসে দাঁড়িয়ে রয়েছি রাস্তার ধারে একটু। আর এই ট্রেনটা যাচ্ছে ঝিকঝিক 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 করে। ইসলামপুর বাইপাস এসে গেছে। ইসলামপুর শহরের রাস্তা বাঁ দিকে ঢুকছে, আমরা চলে যাব সোজা। তো এই ইসলামপুর বাইপাসের দৈর্ঘ্য মোটামুটি 10 কিলোমিটারের কিছু বেশি। কুয়াশা তো আগের মতোই রয়েছে, কিন্তু ঠান্ডাটা বড্ড বাড়ছে ভাই তপেশ। ইসলামপুর বাইপাস শেষ, আমরা আবার এসে উঠছি মেন রোডে। সকাল 10টা বাজে। আমরা অবশেষে গাড়ির একটু স্পিড তুলেছি, তার কারণ প্রথমবারের জন্য সকাল থেকে একটু রোদ দেখা দিয়েছে। যদিও সূর্যটা খুবই ম্যান্দামারা হয়ে আছে, তাও রোদ তো। আর শিলিগুড়ি 60 কিলোমিটারেরও কম, যদিও আমরা শিলিগুড়ি অবধি যাব না, তার আগেই ওই ঘোষপুকুরের কাছ থেকে ডান দিকে ঘুরে ফুলবাড়ি বাইপাস ধরে নেব। এইবারে আমরা সত্যি সত্যি নর্থ বেঙ্গলে ঢুকে পড়েছি। তার কারণ রাস্তার কাছে দূরে দেখা দিতে শুরু করেছে ছোট ছোট চায়ের বাগান, তারপর আনারসের ক্ষেত। বিধাননগর আসতে চলেছে সামনে, ওই বিধাননগর এলাকায় প্রচুর আনারসের চাষ হয়। এই যে এইগুলোই হচ্ছে আনারসের ক্ষেত। হয়তো এখন দেখে খুব বোঝা যাচ্ছে না, বর্ষার সময় ফলন হয়। আমরা এখন পার হচ্ছি মহানন্দা। শিলিগুড়ি ঢুকতে গেলে প্রায় 2 মহানন্দা পার করতে হয়, তবে এই নদীর এখন পুরো হাজা মজা দশা। চেকপোস্ট, দার্জিলিং পুলিশ, বিধাননগর ICPS, ফাঁসি দেওয়া। বিধাননগর ঢুকে পড়েছি আমরা। বিধাননগর বরাবরই একটা বেশ বড় সড়ো প্রমিনেন্ট জায়গা শিলিগুড়ির আগে, কিন্তু এখন এর ভোলচাল একেবারেই বদলে গেছে, প্রায় কিছুই চেনা যায় না। সামনে আবার একটা ফ্লাইওভার আসছে। যাই হোক, মোটামুটি এই ফ্লাইওভার দিয়েই আমরা বিধাননগরের ভিড়টা পার করে গেলাম। রাস্তার ধারে ছোট্ট একটা চার্চ, বেশ ভাল লাগছে এখন যেতে। রোদ্দুরটা উঠেছে, শীতের দিনে নরম রোদ গায়ে মেখে চলেছি। মাঝে মাঝে পথের পাশে জেগে উঠছে চায়ের বাগান, আনারসের ক্ষেত, আর পুরো জায়গাটা জুড়ে একটা পার্মানেন্ট চায়ের সুবাস। আমি এটাকে বলি নর্থ বেঙ্গলের গন্ধ। আসলে প্রতিবার যখন শিলিগুড়ি আসি, একদিনেই শিলিগুড়ি ঢুকি কলকাতা থেকে, ফলে এই সব জায়গা দিয়ে আস্তে আস্তে সন্ধে হয়ে যায়, অন্ধকারে কিছু দেখাও যায় না। আজকে দিনের আলোয় দেখতে দেখতে যেতে তাই অপূর্ব লাগছে। এরপরেই সেই চেনা চেনা নামে চা বাগানগুলো আসবে, গয়া গঙ্গা, গঙ্গারাম, হাঁসকুয়া। কেন জানি না এই নামগুলো এমনিই মনে থেকে যায়। অবশ্য আমরা বোধহয় এগুলো সব আসার আগেই মেন রোড ছেড়ে ডান দিকে টার্ন নিয়ে নেব। সামনে একটা বিরাট বড় টোল প্লাজা, এটাকে শিলিগুড়ির প্রবেশদ্বার বলাই যেতে পারে। একেবারে চা বাগানের ধার ঘেঁষে পশ্চিম মাদাতি টোল প্লাজা। তার মানে আমরা শিলিগুড়ি জোনে ঢুকে পড়লাম। বাজছে এখন ঠিক 11:15।
ওই বাগডোগরার কিছু আগে আগে ঘোষপুকুর থেকে আমরা ধরে নিচ্ছি ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাস। এখান থেকে বাঁ দিকের রাস্তায় বাগডোগরা 14 কিলোমিটার, সোজা ফুলবাড়ি 20 কিলোমিটার আর জলপাইগুড়ি 53 কিলোমিটার। শিলিগুড়ি যেতে চাইলে ওই বাঁ দিকে বাগডোগরার রাস্তাটা ধরে নিতে হতো। এই বাইপাস রাস্তাটা সত্যি অপূর্ব সুন্দর বানিয়েছে, দারুণ মেনটেনেন্স। সকালে রায়গঞ্জে যে কুয়াশা ভরা ওয়েদার ছিল সেটা একদম বদলে গিয়ে ঝকঝকে সুন্দর একটা রৌদ্র করজ্জ্বল দিন, মেজাজটাও তাই ফুরফুরে হয়ে গেছে। আমরা ওই ফুলবাড়ির 14-15 কিলোমিটার আগে এসে একটা জায়গায় দাঁড়ালাম। রোদ্দুরটা গায়ে লাগছে, চওড়া রাস্তা, দুধারে চায়ের বাগান। তা এখানে এসে দাঁড়িয়েছি, তার আরো একটা কারণ হচ্ছে জয় তার এক বন্ধুর সাথে দেখা করবে, কুচবিহারের স্কুলের বন্ধু, জেনকিন স্কুলের বন্ধু। তা আমরা এই ফুলবাড়ি বাইপাস দিয়ে যাচ্ছি শুনে সে আমাদের সাথে ওই মহানন্দা ব্যারেজ পার্কে দেখা করবে বলেছে। জয় খুব উৎসাহিত, তাকে ফোন টোন করা হলো, সেও প্রায় পৌঁছেই গেছে। দেখা হবে পুরনো বন্ধুর সাথে। আমাদের বাঁ পাশ দিয়ে এখন চলেছে গয়াগঙ্গা টি এস্টেট। এই যে সামনে মোড়টা আসছে এইটা হচ্ছে গোয়ালটুলির মোড়, মানে আমরা এখান থেকে বাঁদিকে ঘুরে যাব, সোজা গেলে এখান থেকে হচ্ছে ফাঁসি দেওয়া। আর এই বাঁদিকের রাস্তা ধরে সোজা চলতে থাকলেও আবার 20-22 কিলোমিটারের মাথায় শিলিগুড়ি পৌঁছানো যায়। সেই রাস্তাটা গিয়ে উঠবে হাইওয়েতে শিব মন্দিরের কাছে। ওয়েলকাম টু ক্যানেল ফলস পাওয়ার স্টেশন 1। মহানন্দা ক্যানেলটা একদম আমাদের পাশ দিয়ে চলেছে এখন। থ্যাঙ্কস ফর ভিজিটিং ক্যানেল ফলস পাওয়ার স্টেশন 1। এই যে চলে এসছে ক্যানেল ব্রিজের মোড়। এই মোড় থেকে বাঁদিকে চলে গেলে ওই শিব মন্দির হয়ে শিলিগুড়ি আরো 12 কিলোমিটার, ডান দিকে গেলে ফের ঘুরে ফিরে ফাঁসি দেওয়া। আমরা চলে যাচ্ছি সোজা জলপাইগুড়ি 42 কিলোমিটার, সলছলা বাড়ি 141 কিলোমিটার। থ্যাঙ্কস ফর ভিজিটিং মহানন্দা মেন ক্যানেল। দেখো তো দেখি এর আশেপাশেই কোথাও তোমার বন্ধু থাকার কথা। গাড়ি ঘোরাতে হলো কারণ বন্ধুকে পার হয়ে চলে এসছে। অনেকদিন পর দেখা। নাম বলে দাও। সমীর নারায়ণ। আমার নাম হচ্ছে সমীর নারায়ণ। চ্যানেলের নাম বলো। চ্যানেলের নাম হচ্ছে এক্সপ্লোরার WB26 আর এই হচ্ছে ওর রয়্যাল এনফিল্ড বাইক। কমলা নিয়ে এসেছি, কমলা। হ্যাঁ, কমলা লেবু এনেছে আমাদের জন্য, এখানে দেখিয়ে দিই। জয় লজ্জা পেয়ে গেছে, মাত্র 6টা নিল। স্কুল ফ্রেন্ড, ক্লাস ফ্রেন্ড, সেকশন মেট, অনেকদিন পর দেখা। তো সকাল সকাল আজকে ফোন করে বললো, লোকেশন দিয়ে দিল মহানন্দা ব্যারেজ। আমি চলে আসলাম, ওয়েট করছি, দেখি রকেটের মতন ঢুকছে, আমাকে পেরিয়ে চলে গেছে। তারপর আবার ব্যাক করে একটু আড্ডা ফাড্ডা মারলাম, এখন যাবে। আর কিছুটা রাস্তা আমরা একসাথেই যাবো। তবে আমাদের দাড়ির রং দেখে লোকে কনফিউজ হয়ে যায়। বেশ একটা লম্বা বিরতি নেওয়ার পর আবার আমরা রওনা হয়েছি। এই রাস্তাটা শুধু যে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে সুন্দর তা না, এটা অনেক সুবিধাজনকও বটে। মানে কেউ যদি কলকাতার দিক থেকে এসে সেবক হয়ে কালিম্পং অথবা মালবাজার, লাটাগুড়ি, গরুবাথান এই সব দিকে না যেতে চায়, হাসিমারা, বক্সা এই সব দিকটায় চলে আসতে চায়, তাহলে শিলিগুড়ি আদৌ ঢোকারই কোনো দরকার নেই। এই ফুলবাড়ি বাইপাস রোডটা ধরে সোজা ধূপগুড়ি, জলপাইগুড়ির দিকে চলে এলেই হবে। সেক্ষেত্রে শিলিগুড়ির ওই বিচ্ছিরি জ্যাম ট্যামগুলো সহজেই অ্যাভয়েড করা যায়, অনেকটা সময় বাঁচে। ফুলবাড়ি বাইপাসের একদম শেষে চলে এসেছি। জয়ের বন্ধু এখান থেকেই বিদায় নিচ্ছে, ওই সামনের মোড় থেকে বাঁদিকে ঘুরেও চলে যাবে শিলিগুড়ির দিকে। আর আমরা ওই মোড়ের মাথার থেকে হালকা ডান দিকে ঘুরে ধরে নেব NH27, যেটা আমাদের ওই জলপাইগুড়ি, ধূপগুড়ি হয়ে একেবারে সোজা ডুয়ার্সের দিকে নিয়ে চলে যাবে। ওই যে ফুলবাড়ি বাইপাসের শেষে আমরা মেন রোডে পড়ে ডান দিকে ঘুরে গেলাম, তার পরেই এসেছিল ফুলবাড়ি বাস স্ট্যান্ড। আর সেইখান থেকেই রাস্তাটা আবার দুভাগ হয়ে যায়। আমরা বাঁদিকের রাস্তায় ঘুরে এলাম, ডান দিকের সোজা রাস্তাটা চলে যাচ্ছে বাংলাদেশ, রংপুর হয়ে একেবারে ঢাকা পর্যন্ত যাবে। আর ফুলবাড়ি থেকে আমাদের আজকের গন্তব্য আলিপুরদুয়ার, মোটামুটি 150 কিলোমিটার। দেখতে দেখতে এসে গেছে ফাটাপুকুরের টোল প্লাজা। এখান থেকে জলপাইগুড়ি আর 20-22 কিলোমিটার। এইবারে কিন্তু বেশ একটা ডুয়ার্স ফিলিং আসছে। বাড়িঘরগুলো সব ছোট্ট ছোট্ট, প্রচুর গাছপালা, বেশিরভাগ সুপুরি গাছ সব। তারপর এইবার সব গুড়ি জায়গাগুলো আসবে সামনে, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, তারপর আরও এগিয়ে আসবে বিন্নাগুড়ি। জলপাইগুড়ি আর 10 কিলোমিটার মতো। এর আগে আমরা বেলাকোবা পার হয়ে এসেছি। সামনে আসছে রানীনগর।
আমরা কিন্তু জলপাইগুড়ি ঢুকেই পড়েছি। আর এই যে জলপাইগুড়ি শহরের ভেতর দিয়ে যাচ্ছি, আমাদের বাঁ দিকে, যদিও রাস্তা থেকে দেখা যাচ্ছে না, একটু দূরে একটা নদী আছে, সেটা সম্ভবত করলা নদী। এমনিতে খুবই আনইমপ্রেসিভ, একদম সরু নদী, কিন্তু বর্ষার সময় এর ভয়ানক রূপ হয়। করলার বন্যা বিখ্যাত। ওই দূরে একটা বোর্ড আসছে, ধূপগুড়ি 37 কিলোমিটার, ফালাকাটা 59, আলিপুরদুয়ার 97। ওই পাহাড়পুরের পর এইবারে আমরা পার হব তিস্তা ব্রিজ। বিরাট চওড়া তিস্তা এখানে। দূরে বাঁদিকে রেল ব্রিজটাও দেখা যাচ্ছে, তবে নদীতে জল এখন খুবই কম, শীতকাল তো। তিস্তা ব্রিজের পরে আর ময়নাগুড়ির মাঝে এইখানে রাস্তাটার অবস্থা খুব খারাপ, ভাঙার চোরা। তবে এইটুকুই বাঁচোয়া যে এই রাস্তার দৈর্ঘ্য বিরাট নয়। খুব সম্ভবত ময়নাগুড়ি বাইপাসের ফ্লাইওভার তৈরি হচ্ছে, মানে ওই যে বলে না, টুডেজ পেন টুমরোজ গেন, সেই আশাতেই চলতে হবে আর কি। ময়নাগুড়ি ঢোকার ঠিক আগে হাইওয়েটা একটা পুরো বাঁ দিকে টার্ন নিয়ে নিল, আর তারপরে এলো রেলওয়ে ক্রসিং, ময়নাগুড়ি রোড স্টেশন। তো সেই রেলওয়ে ক্রসিং পার করে এবার আমরা একটু ঘিঞ্জি জায়গায় ঢুকে পড়েছি। ময়নাগুড়ি শহরটাকে বাইপাস করে যাওয়ার চেষ্টা করছি। এই ময়নাগুড়ি টাউনের রাস্তা বাঁদিকে ঢুকে গেল, আমরা বেরিয়ে যাচ্ছি সোজা। ময়নাগুড়ি ছাড়িয়ে এবার এগিয়ে চলবো ধূপগুড়ির দিকে। ধূপগুড়ি 23, ফালাকাটা 45, আলিপুরদুয়ার 83। যদিও আমরা ফালাকাটার ওপর দিয়ে যাব না, ধূপগুড়ি থেকেই আমাদের রাস্তা অন্যদিকে ঘুরে যাবে। আমরা আবার মাঝে পেট্রোল পাম্পে তেল নিতে ঢুকেছিলাম ধূপগুড়ির আগে। তো এইখানে যে ট্রাকের লোকজনেরা রয়েছেন, ড্রাইভার এনারা আমাদের দেখে বেশ আশ্চর্য হয়ে নানা রকম জিজ্ঞাসাবাদ করলেন। ওনারা এখন খেতে বসছেন, রান্না বান্না করে খাবেন। এনারা হচ্ছেন যোধপুরের লোক, প্রপার যোধপুরে বাড়ি। তা বললাম যে আমরাও গেছিলাম যোধপুর গত বছরে, শুনে খুব খুশি হলেন আর কি। হুসলুডাঙ্গা টোল প্লাজা পার করে আমরা উঠে পড়েছি জলঢাকা ব্রিজে। জলঢাকা কিন্তু বিরাট নদী, যদিও শীতকালে এখন এর জল অনেকটাই ঢাকা পড়ে গেছে। রেলওয়ে ওভার ব্রিজ, এই যে রেল লাইনটা চলে গেছে, আর এই ব্রিজ। আমরা কিন্তু ধূপগুড়ির খুব কাছাকাছি চলে এসেছি। এই জমজমাট জমকালো জায়গাটাই হচ্ছে ধূপগুড়ি শহর। আর একটু এগিয়ে মোড়ের মাথার থেকে ডান দিকে ফালাকাটার রাস্তা চলে যায়। ওই ফালাকাটা হয়েও আলিপুরদুয়ার যাওয়া যায়, দূরত্ব মোটামুটি একই পড়ে, কিন্তু ওইদিকে রাস্তাটা বড্ড ঘিঞ্জি লোকালয়ের মধ্যে দিয়ে। তাই জন্য আমরা ডান দিকে না বেঁকে বেরিয়ে যাব সোজা গয়েরকাটা, বীরপাড়া, হাসিমারা হয়ে। হাসিমারা 51 কিলোমিটার, পাশাখা 67, গুয়াহাটি 387। ওই পাশাখা দিয়ে আবার ভুটানে ঢোকা যায়। আর এই যে গৌহাটি 387 কিলোমিটার, অ্যাকচুয়ালি আজই আমাদের গৌহাটি পৌঁছানোর কথা ছিল, কিন্তু ওই যে গতকাল একটু গন্ডগোল হয়ে শিলিগুড়ি না থেকে আমরা রায়গঞ্জের থেকে গেছিলাম, তাই আজ আর অত দূর যাওয়া হলো না। দেখা যাক, আগামীকাল গৌহাটি পার করে হয়তো শিলং গিয়ে থাকবো। আমি জয়কে বলে আবার বাইক ঘুরিয়েছি, এখন উল্টো পথে চলেছি। তার কারণ হচ্ছে এইমাত্র যে নালা মতো একটা আমরা পার করে এলাম, এখন ম্যাপে দেখছি সেটার নাম আংরা ভাষা নদী। আমাদের সমস্ত কৈশোরটা জুড়ে রয়েছে সমরেশ মজুমদারের সেই উত্তরাধিকার, কালবেলা কালপুরুষ। লেখকের নিজের প্রথম জীবনটাও কেটেছে এই ডুয়ার্সের গয়েরকাটার আশেপাশে অঞ্চলে, তাই জন্যই হয়তো ওনার উত্তরাধিকার উপন্যাসের প্লটটাও উনি ফেলেছিলেন স্বর্গছেঁড়া গ্রাম আর আংরা ভাষা নদীর ধারে। কিন্তু সত্যিই যে এই নামে কোনো নদী আছে আমার কোনো ধারণা ছিল না, তাই এর ছবি তো আমায় নিতেই হতো। শুধু যে ওই নদীটার নাম আংরা ভাষা ছিল তা না, এই গ্রামটার নামও হচ্ছে আংরা ভাষা, একটু আগেই লেখা ছিল। এখানেও একটা ছোট্ট সুন্দর নদী আছে, নদীটার নাম জানি না। নদী রয়েছে, পাশে চা বাগান। আচ্ছা, এটা লেখা রয়েছে গয়েরকাটা টি এস্টেট, তার মানে আমরা ঢুকে পড়েছি গয়েরকাটা। আর এর পরে আসবে বিন্নাগুড়ি। অনেকক্ষণ থেকে টানা লম্বা চায়ের বাগান চলেছে। এই যে গয়েরকাটা টি এস্টেট, আর সামনের একটা মোড় থেকে আমাদের রাস্তাটা চোঁ করে ডান দিকে ঘুরে যাবে। এসে গেছে গয়েরকাটা মোড়। প্রথম বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে নাথুয়া, তারপরে মোটামুটি সোজা বাঁ দিক ঘেঁষে এইটা চলে যাবে বানারহাট, আর আমরা যাব ডান দিকে হাসিমারার দিকে। বাঁ দিকে ঢুকে যাচ্ছে রাস্তা দিল্লি পাবলিক স্কুল বিন্নাগুড়ি, আর ওদিকেই আছে বিন্নাগুড়ির ক্যান্টনমেন্ট এরিয়া। সামনে আসছে বীরপাড়া, এই জায়গাটা হচ্ছে এথেল বাড়ি। বীরপাড়া ঢোকার আগে আরো একটা বিরাট বড় নদীর ব্রিজ এলো। পরে ম্যাপে দেখলাম এটা লেখা আছে ডিমডিমা ব্রিজ, তাই ডিমডিমা নদী হতেও পারে।
চলে এসছি ডিমডিমা। দুপাশে চায়ের বাগান, তার মাঝখানে মাঝখানে সব শেড ট্রিগুলো রয়েছে। সত্যি পাহাড় বাদেও উত্তরবঙ্গে কত অপূর্ব সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আলিপুরদুয়ার 50 কিলোমিটার, গুয়াহাটি 363 আর পাশাখা 43 কিলোমিটার। ঠিক দুপুর 2:12 বাজে আর আমরা চলেছি বীরপাড়ার মধ্যে দিয়ে। আমাদের আলিপুরদুয়ার পৌঁছতে হয়তো আর ঘন্টাখানেক লাগবে, কিন্তু এই সুযোগে বলে দিই যে আমরা কিন্তু ঠিক আলিপুরদুয়ার যাচ্ছি না। আলিপুরদুয়ার শহরের কয়েক কিলোমিটার আগে দমনপুর বলে একটা জায়গায় জঙ্গলের ঠিক পাশেই বাদল বিনা রিসর্ট আছে। প্রায় 100 বছরের পুরনো বাড়ি, কাঠের বাংলোর মতো দেখতে, মানে সেটাই একটা দেখার মতো জায়গা, আমাদের দারুণ পছন্দ। তো চলেছি সেইখানে। আমাদের একদম পাশ দিয়ে এখন চলেছে একটা নদী, ওই সামনের থেকে বাঁ দিকে টার্ন নিয়ে ঘুরে গেল। এতক্ষণে বাঁ দিকে দেখতে পাওয়া যাচ্ছে রেল লাইন, সেই আলিপুরদুয়ার যাওয়ার বিখ্যাত রেল লাইন। আর সামনে আসতে চলেছে মাদারিহাট। দুপাশে এখন উঁচু উঁচু সব গাছ, আর এই গাছগুলোর কারণেই বোধ হয় হঠাৎ করে ঠান্ডাটা বেশ বেড়ে গেল। মানে মাঝে তো একেবারে ঠান্ডা উধাওই হয়ে গেছিল প্রায়, আমরাও সব উইন্ডচিটার খুলে টুলে ফেলেছিলাম। কিন্তু সূর্যটাও ঢলছে, জঙ্গলও বাড়ছে, আবার একটা ঠান্ডা ঠান্ডা ভাব আসছে। আমরা মাদারিহাটে এসে পৌঁছেছি। ক্যামেরার ব্যাটারি চেঞ্জ করার জন্য দাঁড়ালাম এখানে জলদাপাড়া ফ্যামিলি ট্যুরিস্ট সেন্টারের সামনে। এইদিকেই হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেট, ওই একটু দূরে। আর এইটা হচ্ছে জলদাপাড়া ইউথ হোস্টেল, এই সামনের নীলটা। তারপরে এইদিকে হচ্ছে আই লাভ মাদারিহাট, তারপরে হচ্ছে মাদারিহাটের পুলিশ স্টেশন। আর এখানে আমরা দাঁড়াতেই আমাদের কাছে ছুটে এসছে ঘর আছে ঘর আছে, থাকবেন থাকবেন বলে। তা আমরা বললাম যে না ভাই, আজ আমরা চলে যাচ্ছি দমনপুর। মাদারিহাটের পরে পরেই এই বাঁ দিকে ঢুকে যাচ্ছে টোটোপাড়ার রাস্তা। মাদারিহাট পার করার পর যত হাসিমারার দিকে এগোচ্ছি, রাস্তাটা মানে অপূর্ব সুন্দর হয়ে উঠছে। এতক্ষণ তো বাঁ হাতে আমাদের ছিল রেল লাইনটা, সেই রেল লাইনটা এখন উধাও হয়ে গিয়ে তার বদলে চলে এসছে পুরো জঙ্গল। হাসিমারা 5 কিলোমিটার মাইলস্টোনে দেখাচ্ছে, দুধারে জঙ্গলের মধ্যে দিয়ে পথ। তো এই জঙ্গলের সবটাই নিশ্চয়ই জলদাপাড়া ন্যাশনাল পার্কের অন্তর্গত। ফালাকাটা দিয়ে এলে কিন্তু এই জঙ্গলের রাস্তাটা আমরা উপভোগ করতে পারতাম না। এইবারে চলে এসছে তোরসা নদীর ব্রিজ, দূরে রেল ব্রিজটাও দেখা যাচ্ছে। আর এই ব্রিজটা পার করলেই আসবে হাসিমারা। ওই হাসিমারা থেকে আমাদের রাস্তা পুরো একটা ডান দিকে টার্ন নেবে। আমাদের গতকালের জার্নিটা যেমন পদে পদে সব গোলমাল হচ্ছিল, আজকে কিন্তু ঠিক তেমনি সকাল থেকে সব খুব সুন্দরভাবে চলছে। ওয়েদারটাও সঙ্গ দিচ্ছে ভীষণভাবে, এক একটা দিনেরও মসৃণ যায়। তো সামনের বোর্ডে দেখাচ্ছে হাসিমারা আর 4 কিলোমিটার, জয়গাঁও 18 কিলোমিটার বাঁ দিকে। ওই জয়গাঁও থেকেই লোকে ফুনসোলিং হয়ে ভুটানে ঢোকে। আমরা সোজা বেরিয়ে যাব হাসিমারার দিকে। ঢুকেই পড়লাম হাসিমারা, আবার সব চায়ের বাগান শুরু হয়ে যাচ্ছে। সামনে থেকে আলিপুরদুয়ার 42 কিলোমিটার, গুয়াহাটি 338, বারোবিশা 66 কিলোমিটার। বারোবিশা মানে তো ওয়েস্ট বেঙ্গলের দিকে শেষ গুরুত্বপূর্ণ জায়গা, তারপরেই চলে আসবে আসাম বর্ডার। এই শুরু হয়ে গেল হাসিমারার এয়ারফোর্সের বেস চোলা গেট। চলেছে তো চলেইছে, এয়ারফোর্সের বিরাট একটা বড় বেস রয়েছে হাসিমারা এলাকায়। আমাদের পাশ দিয়ে এখন একটা খাল চলেছে, খালটার উপরে ব্রিজ ভেঙে গেছে, মনে হয় নতুন করে ব্রিজ বানানো হচ্ছে। তো এর আগে একটা বাস স্টপ গেল, বানিয়াঝোড়া বাস স্টপ, তার মানে এইটা হচ্ছে বানিয়াঝোড়া খালের ব্রিজ। আপাতত আমরা চলেছি চিলাপাতা ফরেস্টের মধ্যে দিয়ে। জঙ্গলটা তো দুপাশে দারুণ, শুধু প্রচুর ট্রাক চলেছে, এটাই যা সমস্যা। চিলাপাতা ফরেস্ট বলে আশপাশে কিন্তু বেশ অনেকগুলো হোমস্টে, হোটেল সুন্দর সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। এটা সেই সরকারি কৃষক বাজার টাজার, হ্যাঁ কিছু একটা হবে। তো জায়গাটা হচ্ছে বামুনপাড়া। হলুদ সর্ষের ক্ষেত, তার মধ্যে বিকেলের আলোটা পড়েছে। দূরে রাস্তাটা আবার জঙ্গলের মধ্যে ঢুকে গেছে, অপূর্ব দেখতে লাগছে। আহা হা। এইবারে ঢুকে পড়লাম উত্তর ম্যান্দাবাড়ি, বাজছে ওই 3টের কাছাকাছি। আবার একটা নদী, এটা কালজানি, আর এদিকে পড়ন্ত সূর্যের আলোটা কালজানির জলে। এই বাঁদিকের রাস্তায় কালচিনি আর 11 কিলোমিটার, আর আমাদের পৌঁছতে বাকি আছে আর 15 কিলোমিটার। আমাদের জোর খিদে পেয়ে গেছে, কিন্তু রাস্তায় কোথাও খেতে দাঁড়াচ্ছি না, কারণ যেখানে গিয়ে পৌঁছচ্ছি অলরেডি খাবার অর্ডার করা আছে, আর ওদের খাবারটা অসাধারণ।
রান্না যেমন অসাধারণ, তেমনি অসাধারণ হচ্ছে বসে খাওয়ার জায়গাটা, সেটা পরে দেখাবো। এইটা হচ্ছে ছোট ডিমা নদী। বাহ, এখানে বেশ সুন্দর নদীগুলোর নাম লেখা আছে বলে বোঝা যায়। পৌঁছেই গেছি আমরা। সামনে থেকে নলবাড়ি 228 কিলোমিটার, বঙ্গাইগাঁও 120 কিলোমিটার, আলিপুরদুয়ার ডান দিকে 11। এই রাস্তাটাই হচ্ছে আসাম রোড, সোজা গৌহাটির দিকে চলে যায়। আর আলিপুরদুয়ারের দিকের রাস্তায় ঘুরতেই চলে আসবে আমাদের দমনপুর। এটা কি নদী? এটা কোনো নদী নয়, সেই আলিপুরদুয়ারের ট্রেন লাইন। এটা ক্রস করলাম, এইবারেই আমাদের রাস্তা ঘুরে যাচ্ছে ডান দিকে আসাম রোড ছেড়ে দিয়ে। আর 1-1.5 কিলোমিটার এগোলেই দমনপুর। বাঁ দিকে যে রাস্তাটা রয়েছে সেটা ওই সোজা রাজা ভাত খাওয়া, বক্সা, জয়ন্তী ওই দিকে চলে যাচ্ছে। এই যে লেখা রয়েছে ওয়েস্ট রাজা ভাত খাওয়া রেঞ্জ, কিছু মানুষ চলেওছে সেদিকে। আরেকটু এগোতেই চলে এলো একটা ফরেস্টের গেট, দমনপুর ফরেস্ট চেকপোস্ট। এইখান থেকেই আমাদের রাস্তা ঘুরে যাচ্ছে ডান দিকে। রাস্তায় ঢুকতেই অনেক সব প্রাচীন প্রাচীন বাড়ি। এগুলো অ্যাকচুয়ালি ফরেস্টেরই সব কোয়ার্টার, কর্মচারীদের থাকার জায়গা। এর পরে পরেই আসবে একটা রেল লাইন। রেলগেট পার হব আমরা, আলিপুরদুয়ারের রেল লাইন যেটা। আচ্ছা, এইখানে আবার এখন সুন্দর করে বাদল বিনা বলে লিখেছে, আগেই লেখাটা ছিল না। এবার দেবদারু গাছের সারির মধ্যে দিয়ে আমাদের রাস্তা পৌঁছে গেল দমনপুরের বাদল বিনায়। এই হচ্ছে বাদল বিনা, দমনপুরে আলিপুরদুয়ারের কাছে আমাদের থাকার জায়গা। সেই যে বাড়িটার কথা বলছিলাম, 100 বছরের পুরনো কাঠের বাড়ি। এই বারান্দায় এই চেয়ার টেবিল গুলোর এখানে বসে বিকেল সন্ধে কাটাতে যে কি মজা। এই হচ্ছে আমাদের বাহাদুরদা। এই বাড়িটা নতুন বানানো হয়েছে। আর এইখানে যেগুলো পড়ে রয়েছে, ওই যে বলছিলাম আগে এটা ছিল ব্রিটিশ পিরিয়ডে রাইফেলের বাঁটের ফ্যাক্টরি, তার সব মেশিন পাতি এইখানে পড়ে রয়েছে। এগুলো যে কিসের কি, জয় থাকলে আরো ভালো করে বোঝাতে পারতো। এগুলো এরকমই খান্ডাহার হয়ে পড়ে রয়েছে এখানে, কেউ কিছু দেখেও না, যত্নও করে না, গোয়াল ঘর হয়ে রয়েছে। গরুটাই মুখ তুলে দেখছে, আর কেউ দেখার নেই। আর এই অবসরে জয়ের আরেক বন্ধু কোচবিহারের জেনকিন্স স্কুলে চলে এসছে, সেও বাইক নিয়ে। মানে আজকের দিনটা হচ্ছে সব বন্ধুদের সাথে পুনর্মিলনের দিন। তো আমার জন্য তারা আর ওয়েটই করেনি, বন্ধুকে পেয়ে ঢুকে গেছে। চলো দেখি। জোরদার শাদি হুয়া থা। হ্যাঁ, বুঝতেই তো পারছি, জোরদার শাদি হুয়া থা। এই হচ্ছে খাবার জায়গা। খাবার জায়গার পাশের দিয়ে ট্রেনটা যায়। ট্রেনের আওয়াজ হচ্ছে, এক্ষুনি এখান দিয়ে চলে আসবে। আসছে ট্রেন, আসছে। এইটা দারুণ ব্যাপার, এরকম খেতে খেতে দেখা এখানে বসে। আহা, আমার ছোটবেলার এক বন্ধুর সঙ্গে সকালে দেখা। হ্যাঁ। এই আরেক বন্ধু কমল, এও রাইডার, কিন্তু এর আসল পরিচয় হচ্ছে গায়ক। এখানেই গল্প শেষ নয়। জয়ের আর এক বন্ধু অম্লান দত্ত খবর পেয়ে আলিপুরদুয়ার থেকে চলে এলো সস্ত্রীক। ওকেই আদর করতে হবে, অন্য কাউকে করলে হবে না। মালগাড়ি নয় না, কাঞ্চন কন্যা।